করোনার ছোবলে ছারখার হয়ে যাচ্ছে দেশ। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৩ লক্ষের বেশি মানুষ। হাসপাতালে জায়গা না পেয়ে ফুটপাতে পড়ে রয়েছে বহু আক্রান্ত। ক্রমশ দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। শ্মশানে শ্মশানে অবিরাম জ্বলছে সার সার চিতা। সকাল থেকে রাত নিভছে না সেই চিতার আগুন। একটু অক্সিজেনের জন্য ছটফট করছে মানুষ। অক্সিজেন না পেয়ে প্রাণও চলে যাচ্ছে অনেকের। ভয়ঙ্কর এই ভাইরাস শুধুমাত্র সংক্রমিতদের প্রাণ কাটছে না, গোটা স্বাস্থ্য পরিকাঠামোর ভিতটাকে নাড়িয়ে দিচ্ছে। আর করোনার এই দাপট দেখে ভয় ঠকঠক করে কাঁপছেন অনেকে। এই বিপজ্জনক পরিস্থিতিতে ৮ দফায় ভোট করানো এবং ৬ষ্ঠ দফা অবধি মিটিং মিছিলে কোনো রাশ না টানায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সোমবার নির্বাচন কমিশনকে তীব্র ভৎসনা করে মাদ্রাজ হাইকোর্ট। তারপরে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘোষণা করল, ভোটের ফল ঘোষণার পর কোনো বিজয় মিছিল করা যাবে না। জয়ের সার্টিফিকেট নিতে যাওয়ার সময় জয়ী প্রার্থীর সঙ্গে দুজনের বেশি থাকতে পারবেন না। এরই মধ্যে হুঁশিয়ারি সুরে কলকাতা হাইকোর্টও জানিয়ে দিল, শুধু বিজয় মিছিল নিষিদ্ধ করলেই হবে না, তা কার্যকর করে দেখাতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী সংখ্যাটা সামান্য কমলেও ভারতে করোনায় দৈনিক আক্রান্ত ৩ লক্ষের ওপরেই রয়েছে। গত ২৪ ঘন্টায় ফের মৃত্যু হয়েছে ২৫০০-এর বেশি নাগরিকের। এই প্রেক্ষাপটে অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে বিধানসভা ভোট মিটলেও এখনও এক দফার ভোট বাকি রয়েছে বাংলায়। ২রা মে একসঙ্গে ৫ রাজ্যের ভোটের ফল ঘোষণা হবে। তার আগেই সোমবার নির্বাচন কমিশনকে রীতিমতো তুলোধনা করে মাদ্রাজ হাইকোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সেন্থিল কুমার রামমূর্তির ডিভিশন বেঞ্চ বলে, করোনা বিধি উড়িয়ে যখন রাজনৈতিক নেতারা প্রচার করছিলেন তখন তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী তারাই। এই পরিস্থিতির জন্য কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত। এরপরে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বিচারপতি বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুঁড়ে দেন, যখন ভোট প্রচার চলছিল তখন কি আপনারা অন্য গ্রহে ছিলেন? প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ হুঁশিয়ারি সুরে বলে, ২রা মে গণনার দিন কোভিড প্রোটোকল পালন করার বিষয়ে নির্দিষ্ট ব্লুপ্রিন্ট জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। যদি তা না করা হয় সেক্ষেত্রে ভোট গণনা স্থগিত করে দেওয়া হবে। আপনাদের জন্য সাধারণ মানুষকে ভোগান্তি শিকার হতে দেব না। মাদ্রাজ হাইকোর্টের এই হুঁশিয়ারি ২৪ ঘন্টার মধ্যেই এবার নড়ে চড়ে বসল নির্বাচন কমিশন। যে ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে, ভোটের ফল ঘোষণার পর বিশেষ পদক্ষেপ করার জন্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই নির্দেশিকায় বলা হয়েছে, দেশ জুড়ে যেভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে তাতে ভোট গণনার প্রক্রিয়ায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে বলা হয়েছে, ২রা মে ফল ঘোষণার দিন কোনো বিজয় মিছিল করা যাবে না। এরই সঙ্গে নির্দেশিকায় অত্যন্ত স্পষ্ট ভাষায় বলা হয়েছে, রিটার্নিং অফিসারের কাছে সার্টিফিকেট নিতে যাওয়ার সময় জয়ী প্রার্থীর সঙ্গে সর্বাধিক ২ জন থাকতে পারবেন। প্রত্যাশিতভাবেই নির্বাচন কমিশনের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল। এটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছেন, নিশ্চয়ই আমি সেটাকে বিরাটভাবে স্বাগত থাকবো, কিন্তু এটা আমাদের অন্তর থেকে আসা উচিত। এই মুহূর্তে বিজয় হয় না, সবই পরাজয়। ভোটের ফল ঘোষণার দিন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। এই যে পরিকল্পনাহীনতা, দূরদৃষ্টি নেই একটা ইসি বা তার সমস্ত আধিকারিক, সেটা কিন্তু একেবারে পরিস্ফুটিত। তো সুতরাং আমরা আজও পর্যন্ত ইসির কোনো গাইডলাইন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ অমান্য আমরা করিনি, আমরা করার প্রশ্নও নেই। বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা টুইটারে লিখেছেন, বিজয় মিছিল নিষেধাজ্ঞা করা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। দলের সমস্ত রাজ্য নেতৃত্বকে এই সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ দিয়েছে। এই সংকটের সময় বিপদে পড়া মানুষদের পাশে রয়েছে বিজেপির নেতাকর্মীরা। নির্বাচনের পর ফলাফল ঘোষণার পর কোনো বিজয় মিছিল না করার নির্বাচন কমিশনের নির্দেশকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশনের বিধিনিষেধ আরোপ করা অনেক আগে দরকার ছিল, কিন্তু ততদিন পর্যন্ত করেননি যতদিন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বাজারে ছিলেন, নাম ছিলেন। এটা হচ্ছে খুব খারাপ অবস্থা হয়েছে। সুতরাং সেটা করেছেন, ভালো করেছেন। এই বিজয় মিছিল বারণ করেছে, এটা খুব ভালো হয়েছে। গোটা নির্বাচনী প্রচারে করোনা বিধি কিভাবে লঙ্ঘিত হয়েছে তার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। তখনও একাধিক নির্দেশিকা দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সিংহভাগ ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলিকে তা মানতে দেখা যায়নি। এবার ভোট গণনার দিন নিয়ে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। রবিবার তা মানা হবে তো? এই নির্দেশ যাতে মানা হয় তার জন্য কমিশন কড়া পদক্ষেপ করবে তো, তা জানতে আর দিন ৫ অপেক্ষা। তবে অনেকেই বলছেন, এই পরিস্থিতিতেও যদি নির্দেশ না মানা হয় তাহলে সমূহ বিপদ অপেক্ষা করে রয়েছে। যদিও অনেকে বলছেন, ভোটের মধ্যে সব দল যেভাবে করোনা বিধি উড়িয়ে সভা সমাবেশ করেছে তাতে শেষ অবধি না চালে কিছুই বিশ্বাস নেই। ডক্টর ভৌমিক, অর্থাৎ অক্সিজেনের যে ক্রাইসিস ভারতবর্ষের বিভিন্ন অংশে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, সেই ক্রাইসিসের পার্ট আমাদের এই রাজ্য। এই মুহূর্তে ঠিক কি করা উচিত? একটা জিনিস তো খুব পরিষ্কার, আমি দোষারোপের খেলা শুরু করতে চাই না, কিন্তু আমরা 1 বছরেরও বেশি সময় পেয়েছি যে এই কোভিড অতিমারির যেগুলো একেবারে এসেনশিয়াল
সেইগুলোকে ঠিক জায়গায় মজুত করতে, ব্যবস্থা করতে আমরা বাসটা মিস করেছি। যদি মিস না করতাম আজকে হঠাৎ করে একদিনের এই ক্রাইসিস তৈরি হয়নি, আমরা কোনো প্রস্তুতি নিইনি, এটা ফ্যাক্ট। কিন্তু এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে লুকিং ফরওয়ার্ড কি করা উচিত, কি করলে প্রাণটা বাঁচবে? দেখুন, আমি এটাই বলে শুরু করব যে এই পুরো যে আজকে চিত্রটা তৈরি হয়েছে সেটা দুঃখের সাথে জানাই যে একটা খুব স্বার্থপর ভারত, তার চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই স্বার্থপর ভারতে কিন্তু যেই দিকে একদিকে আছে রাজনীতিকবিদরা, সেখানে কিন্তু সমাজের লোকেরাও কিন্তু একই রকম তাদের আমাদের দোষারোপ করতে হবে। কেন আমি সেটা বললাম, একটা হচ্ছে যখন আমরা দেখছিলাম যে কোভিড কমে আসছে, তখন যেমন রাজনীতিকবিদরা আমাদের এখানে একেবারে ব্যস্ত হয়ে গেল যে আমাদের ভোট প্রচারে, তারা একেবারেও কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট কোনো স্ট্র্যাটেজিস তারা নিল না। সেখানে সাধারণ মানুষেরা কি করলো, তারা মাস্ক ছুঁড়ে ফেলে দিল, এবং যদি তাদের সামান্য কোনো সিমটম হতো, কোনো রকম করোনার সিমটম হতো, তারা কিন্তু গিয়ে টেস্টিংটাও কমিয়ে দিল। এমনও আমাদের কাছে আমাদের কাছে খবর আছে যেখানে কিন্তু লোকজন তাদের নাকের গন্ধ চলে গেছে, তারা কিন্তু কাশছে, হাঁচছে, তারা রীতিমতন কাজ করে গেছে, তারা সেই মানুষজনেরা কিন্তু আরও ইনফেকশনটাকে স্প্রেড করেছে। আজকে যেই প্রশ্নটা ডক্টর ভৌমিক, আমি একটা জায়গায় শুধু আপনার সঙ্গে দ্বিমত হব, সেটা হচ্ছে মানুষকে, আমাদের 130 কোটির দেশে সাধারণ মানুষকে কোনো বিষয়ে সচেতন করার একটা বড় ভূমিকা আছে। যারা রেসপন্সিবল পার্সন সরকারে যারা আছেন, কেন্দ্রে, রাজ্যে, এবং আমি বলছি যে সেই বিষয়টা তো শূন্য হয়ে গেছিল। আমি আপনাকে ঠিক এইখানে আপনার সামনে একটা বক্তব্যের অংশ রাখবো। ডক্টর হর্ষবর্ধন, আমাদের দেশের মাননীয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনি বেশি দিন আগে নয়, 7ই মার্চ বলছেন কোভিড ইজ অলরেডি অন ইটস ওয়ে আউট। এইটা যদি দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য হয়, আমি বলছি এটাকে আপনি আত্মতুষ্টি বলতে পারেন, এটাকে আপনি ফলস সেন্স অফ সিকিউরিটি বলতে পারেন, কিন্তু এই ছবিটা আমি যদি আমাদের মঞ্চের ওপরে থাকা মানুষগুলো, আমাদের ওপিনিয়ন মেকার, আমাদের পলিটিশিয়ান, আমাদের সব থেকে বড় কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, এবং মেক নো মিস্টেক, আমি বলছি না যে শুধুমাত্র কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এইটা বলেছেন বলে বা এইরকম ভেবেছেন বলে ভারতবর্ষের এই অবস্থা, এইটা কিন্তু প্রত্যেকে ভাববে, এটা ডাউন দ্য লাইন সবাই ভাবতে শুরু করেছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হয়তো 7ই মার্চ ক্যামেরার সামনে এটা বলেছেন যে কোভিড অলরেডি অন ইটস ওয়ে আউট, কিন্তু আমি বলছি এরকম ক্যামেরার সামনে বলেননি। এইরকম প্রচুর নেতা, ইনফ্যাক্ট আমার মনে হয় সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদের বলা উচিত ছিল, তারা এরকমই ভেবেছেন। এখনো অবধি 1,97,894 জন প্রাণ হারিয়েছে ভারতে। এর মধ্যেই ষষ্ঠ দফা অবধি রমরমিয়ে 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের প্রচার চলেছে। করোনা বিধি উড়িয়ে সভা, সমাবেশ, রোড শো কিচ্ছু বাদ যায়নি। এরই সঙ্গে হু হু করে বেড়েছে সংক্রমণ। কড়া সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশনের ভূমিকা। এই পরিস্থিতিতে অবশেষে ভোটের ফল ঘোষণার দিন নিয়ে কড়া নির্দেশিকা জারি করল কমিশন। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো, ভোট প্রচার চলাকালীন কোভিড বিধি মানতে বলে এরকম একাধিক নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন, যদিও তা মানার কোনো লক্ষণ চোখে পড়েনি। জানিয়ে এর আগে কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। মঙ্গলবারও ফের একবার হাইকোর্টের হুঁশিয়ারির মুখে পড়তে হলো তাদের। নির্বাচন কমিশন ভোটের ফল ঘোষণার দিন যে বিজয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, তার প্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতি TBN রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলেন, শুধু নির্দেশিকা জারি করলেই হবে না, আপনাদের আধিকারিকদের নিশ্চিত করতে হবে যাতে নির্দেশিকা পালন করা হয়। নির্বাচন কমিশন যে নতুন নির্দেশিকা জারি করেছে যে কাউন্টিংয়ের দিনও তারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যারা কাউন্টিং প্রসেসে থাকবেন তাদেরকে বসানো হবে, এবং যিনি উইনিং ক্যান্ডিডেট তিনি যে সার্টিফিকেট নিতে আসবেন তার সঙ্গে 2 জনের বেশি লোক আসতে পারবে না, মিছিল বন্ধ থাকবে, বিজয় মিছিল বন্ধ থাকবে। এই ব্যাপারগুলো যেন নির্বাচন কমিশন শুধু নির্দেশিকা দিয়েই ছেড়ে না দেয়, এই ব্যাপারগুলো যাতে এনশিওর করতে হবে সেটা বলে। কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক দলগুলি। হাইকোর্ট বলেছেন বা সুপ্রিম কোর্টও বলেছেন যে একটা সিদ্ধান্ত নিলেই হলো না, সার্কুলার পাঠিয়ে দিলেই হলো না, কাগজ পাঠিয়ে দিল না, সেটা প্রপারলি ইমপ্লিমেন্টেড হচ্ছে কি হচ্ছে না তার সেটাও কিন্তু মনিটর থাকা উচিত, মনিটর করা উচিত। নির্বাচন কমিশন চোর পালালে বুদ্ধি বাড়ে। আমরা গত 14ই এপ্রিল থেকে বলছিলাম ফর্মালি যে নির্বাচনে যখন 10টা পর্যায়ে নির্বাচন হচ্ছিল এবং মানুষের যখন অবস্থা খারাপ হচ্ছে, স্বাস্থ্যের পরিবেশ খারাপ হচ্ছে, এবং কেন্দ্র সরকার রাজ্য সরকার দুজনে হাত তুলে দিয়েছে যখন যে কিছু করতে পারবে না, যে যার নিজের মতো করো,
প্রাক্তন নির্বাচন কমিশনের বিধিনিষেধ আরোপ করা অনেক আগে দরকার ছিল। আর এই দুজনের ব্যাপারটা এটা নতুন কিছু নয়। সাধারণত সার্টিফিকেট নিতে হলে ওই ইলেকশন ক্যান্ডিডেট যে যেতে উইদিং ক্যান্ডিডেট আর যে ইলেকশন এজেন্ট, তাছাড়া তো কাউন্টিং এজেন্ট অন্য কেউ অ্যালাউড হয় না। এর আগে একটি মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্টও। প্রধান বিচারপতি TBN রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, নির্বাচন কমিশনের চূড়ান্ত ক্ষমতা রয়েছে, কিন্তু তার কোনো ব্যবহার নেই। একটা সার্কুলার দিয়ে জনগণের ওপর সব ছেড়ে দিয়েছে কমিশন। কমিশনের সব রয়েছে, পুলিশ রয়েছে, অফিসার রয়েছে, তাও কোনো কাজ করছেন না। কুইক রেসপন্স টিম ব্যবহার করছেন না কেন? আপনাদের কাজে আমরা অসন্তুষ্ট। কমিশনের কাছে সার্কুলার চাই না, পদক্ষেপ চাই। নির্বাচন কমিশনের সক্রিয়তার কথা বলতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টেনে এনেছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার TN সেশনের কথা। সচিত্র পরিচয়পত্র চালু করা, ভোটে টাকা ছড়ানো বন্ধের মতো কড়া পদক্ষেপ করে নির্বাচন কমিশনের শিরদাঁড়ার প্রমাণ দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সেশন। তার সেই অনমনীয় অবস্থানের প্রসঙ্গ টেনে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, এই সময় TN সেশনের 10 ভাগের 1 ভাগ কাজ করে দেখা কমিশন। যেহেতু রাজনৈতিক দলের প্রতিনিধিরা মামলার সঙ্গে যুক্ত নন, তাই আমরা কোনো নির্দেশ দিতে পারছি না, কিন্তু প্রয়োজনে আমরাই TN সেশনের কাজ করব এবং মানুষকে সুস্থ রাখার জন্য যা দরকার সেগুলো আমরা দেব। ডক্টর সরকার, আপনি সকালে বলছিলেন যে অর্থহীন গণতন্ত্রের উল্লাস চলছে। আমি তখনও জানতাম না যে গোটা দিনের ছবিটা একেবারে আপনার এই 3টে শব্দের বাক্যটাকে জাস্টিফাই করবে। আপনি বলছিলেন, আমি প্রথমেই সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, যারা যারা একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে এই বিপন্নতা থেকে মানবতাকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের প্রণাম জানাবো। আমি বলছি যে আমার সিচুয়েশনটা শুনে মনে হচ্ছে যে আপনারা নিধিরাম সর্দার। বেড নেই, গোটা দেশের ছবিটা প্রায় একরকম। বেড নেই, ওষুধ নেই, দেশের একাধিক অংশে ওষুধের কালোবাজারি শুরু হয়েছে, অক্সিজেন নেই, তা নিয়ে সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট, কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে, এবং কি আছে সেটা হচ্ছে অসুস্থ বিপন্ন মানুষের স্রোত। ডক্টর সরকার সকালেই এবিপি আনন্দে বলছিলেন যে একটা বেডের পেছনে 160 জনের লাইন। কি চিকিৎসা আপনারা দেবেন আর কি চিকিৎসা পেয়ে মানুষ সুস্থ হবে? আমি ডক্টর কুণাল সরকারের কাছে প্রথমেই জানতে চাইবো, এই মুহূর্তে সিচুয়েশনটা একেবারে সামনে থেকে আপনারা কি দেখছেন? সুমন, সিচুয়েশনের বিন্দুমাত্র তো কোনো উন্নতি হবার কথাও নয় এবং উন্নতি হয়নি, কিন্তু যারা আজকে অন্তত আমাদের পাশে এসে দাঁড়ালেন কলকাতা হাইকোর্ট, তারা কিছুটা সদর্থক এবং সদর্পভাবে একটা কথা বলেছেন, এবং আমরা তাদের দিকে চেয়ে আছি যে হাইকোর্ট নিশ্চয়ই এর একটা ফলো অন অ্যাকশন নেবেন। হয়তো আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের মাধ্যমে আমাদের প্রত্যেকটা মানুষকে বলি যে আমরা বেঁচে থাকবো কিনা জানি না, কিন্তু জীবনে যেন দ্বিতীয়বার আমরা এই ভুল না করি। আমরা যদি 15 দিনের হিসেবটা দেখি, যে কটা জায়গায়, যে কটা ডিস্ট্রিক্টে আজ অবধি পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, আজকে আমাদের এপিডেমিওলজিস্টরা একটা 15-ডে ফিগার রিলিজ করেছেন, সেখানে আমাদের করোনার ইনফেকশন রেট 15 গুণ বেড়েছে। অ্যান্ড ইট হ্যাজ এভরিথিং টু ডু, ওই যে ভোট প্রচার শুরু হলো, ভোট হলো, হলো, অন্যান্য জায়গায় যে অ্যাম্প্লিফিকেশন রেটটা হয়তো 3 গুণ, 3.5 গুণ, 2.5 গুণ, 4 গুণ, সেটা পশ্চিমবঙ্গে যেখানে আমরা এই ইলেকশনের সৈন্যবাহিনী নিয়ে আমরা দাপিয়ে বেরিয়েছি, সেখানে 15 টাইম। পঞ্চম দফা নির্বাচনের দিন দুপুর 2টোর সময় এইখানে বসে আমি বলেছিলাম যে সভা সমিতিগুলি এক্ষুনি বন্ধ করে দেওয়া দরকার, দুটো কারণে। এক, এই সভা সমিতিগুলি থেকে মানুষকে উত্তেজিত করা হচ্ছে, উত্তেজক কথা বলা হচ্ছে, যার ফলে মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে। দ্বিতীয়ত, এনারা কি বলবেন আমরা বুঝে গেছি, সমস্ত রাজনৈতিক দলগুলির বক্তব্য এতদিনে আমরা জেনে গেছি, নতুন কিছু তো আর বেরোচ্ছে না, তিনি মুখ্যমন্ত্রী হন বা মাননীয় প্রধানমন্ত্রী যিনিই হন না কেন। কাজেই সভা সমিতি বন্ধ করে দেওয়া এক্ষুনি প্রয়োজন। এটা পঞ্চম দফা ভোটের পরে আমরা বলেছিলাম। গত বছর মার্চ মাসে তোমার অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম যে আমরা রেডি তো, ঠিক এই রকম একটা শব্দবন্ধ আমরা ব্যবহার করছিলাম। তখনও কিন্তু স্টেডিয়ামের মধ্যে ফাঁকা ফাঁকা বেড, তার ছবি দেখানো হচ্ছিল। কুণালদা খুব সুন্দর বললেন যে শুধু বেড দেখালে তো হবে না, বেডের সঙ্গে একটা অক্সিজেন সিলিন্ডার রাখার জায়গা, স্যালাইন রাখার জায়গা বা অতি আধুনিক চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি আসছে তো, একটা ফ্যান আছে তো। অভিযোগ উঠেছিল যে বাথরুম অবধি পরিষ্কার নয়, অর্থাৎ শুধু বেড দিয়েই কিন্তু দায়িত্ব পালন করা যায় না।
তৃতীয়ত, আমরা খুব অদ্ভুতভাবে স্কুল বন্ধের পক্ষে সওয়াল করেছি, পরীক্ষা হওয়া উচিত নয় বলে মেল চালাচালি করেছি, কিন্তু তুমি দেখো 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি বা নববর্ষের দিনে মানুষ ভিড় করেছেন, দীঘাতে বেড়াতে গেছেন, সভা সমিতি করছেন। এই মানুষগুলোই কিন্তু ঘরে ফিরে এসে তাদের বাচ্চাকে জড়িয়ে ধরছেন। সেবেলা তাদের মনে হচ্ছে না যে যাবতীয় ভয় কি ওই শুধু স্কুলেই? ভয়ঙ্কর এই করোনা পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়ে দিকে দিকে ভ্যাকসিনের আকালের অভিযোগ উঠছে। জায়গায় জায়গায় ঝুলছে এই ধরনের নোটিশ। রাত থেকে লাইন দিয়েও ভ্যাকসিন না পেয়ে অনেকে ক্ষোভ উগরে দিচ্ছেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার কেন্দ্রের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দিল সুপ্রিম কোর্ট। করোনা মোকাবিলায় অক্সিজেনের সরবরাহ, ভ্যাকসিন, ওষুধ সংক্রান্ত বিষয়ে আগেই শতপ্রণোদিত মামলা শুরু করেছিল সর্বোচ্চ আদালত। মঙ্গলবার বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি রবীন্দ্র ভাট এবং বিচারপতি L নাগেশ্বরার বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী 1 মে থেকে উৎপাদিত ভ্যাকসিনের 50% সংশ্লিষ্ট সংস্থা কেন্দ্র সরকারকে দেবে। বাকি 50% ভ্যাকসিন সরাসরি সংস্থা থেকে কিনে নিতে পারবে রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালগুলি। এই প্রেক্ষাপটে এদিন কেন্দ্রীয় সরকারকে বিচারপতি DY চন্দ্রচূড় প্রশ্ন করেন, 1 মে থেকে আপনারা 18 বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দিচ্ছেন, সেক্ষেত্রে ভ্যাকসিনেশন নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? ভ্যাকসিনের চাহিদা কত বাড়তে পারে? ভ্যাকসিনের সেই বিপুল চাহিদা মেটাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? খুবই ভালো প্রশ্ন রেখেছেন কেন্দ্রীয় সরকারের সামনে অ্যাপেক্স কোর্ট। 1 মে থেকে যে 18-র ঊর্ধ্বে যে ভ্যাকসিন দেওয়া হবে সারা ভারতবর্ষে, সেই বন্দোবস্ত করা হয়েছে কিনা, পর্যাপ্ত পরিমাণে সেই ভ্যাকসিন আছে কিনা সেটা তারা জানাক। আমি আশা করব যে তারা সঠিকভাবেই তাদের সেই তথ্য জানাবেন এবং মানুষও খুব উদ্গ্রীব হয়ে রয়েছে তারা কি জানাচ্ছেন সেটা জানার জন্যে। গত 1 বছর যাবৎ কোভিড পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্র সরকার কি করেছেন, রাজ্য সরকার কি করেছেন সেটা প্রত্যেকের জানা। 2 দিন আগে পর্যন্ত 13 কোটি বেশি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিনেট করা হয়েছে ভারতবর্ষে, যেটা বিশ্বের সামনে একটা নজির। যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণ বেশি সেখানে পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী আছেন কিনা তাও কেন্দ্রকে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। করোনা মোকাবিলার 2টি গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেসিভির এবং ফাভিপিরাভিরের সুবিধা সমস্ত রোগী পাবে কিনা সে ব্যাপারেও বিশদ তথ্য হলফনামায় দিতে বলেছে সর্বোচ্চ আদালত। শুক্রবার মামলার পরবর্তী শুনানি। ভ্যাকসিনের এই আকালের অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরেই। সরকারের কাছে যাব কুণাল দা, এই সেকেন্ড ডোজ পাওয়ার ক্ষেত্রে যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, কতটা আপনি আশাবাদী যে যাদের ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে তারা আবার সুনির্দিষ্ট সময়সীমার মধ্যেই সেকেন্ড ডোজ পেতে পারবে? তো প্রচুর বয়স্ক মানুষ এই নিয়ে উদ্বেগে আছেন। সুমন, আমাদের শ্রদ্ধেয় নীতি আয়োগ তাদের একটা ভ্যাকসিন কোঅর্ডিনেশন এপেক্স কমিটি আছে। সেই কমিটি আমাদের ভ্যাকসিন প্ল্যানিংটাকে পুরো একদম ঘেঁটে ঘুঁটে একটা খিচুড়ি করে দিয়ে রেখে দিয়েছে। খুব সংক্ষেপে বলি ভ্যাকসিনের প্রবলেমগুলো কোথায়। প্রথমত, ভ্যাকসিন যখন ডেভেলপমেন্ট হচ্ছে আমরা সেখানে টাকা ইনভেস্ট করিনি, আমরা অ্যাডভান্স অর্ডার করিনি। আমরা কি দেখেছি, আমার দেশে পুনাতে একটা ফ্যাক্টরি আছে আর আমার দেশে হায়দ্রাবাদে একটা ফ্যাক্টরি আছে। যেরকম আমরা বড় বাবুরা, বড় সাহেবরা অনেক সময় চমকে বুকে ধমকে কাজ করি, সেই রকম আমরা এতদিন যা ডোজগুলো পেয়েছিলাম আমরা চমকে বুকে ধমকে তাকে কাজ করাচ্ছিলাম। কেন? কারণ তার যা এক্সপোর্ট অর্ডার ছিল সেই এক্সপোর্ট অর্ডারগুলোকে তারা কম্প্রোমাইজ করে আমাদের সাপ্লাই দিচ্ছিল। কোভ্যাক্সিন অল্প কিছু এক্সপোর্টে গেছিল আর কোভিশিল্ডের যা এক্সপোর্ট অর্ডার ছিল তাকে আমরা পিরিয়ডিক্যালি ধমকে বকে আমরা কিছু আলাদা অর্ডার নিচ্ছিলাম। আমরা সময় মতো অর্ডারও প্লেস করিনি। আর এন্টায়ার গ্লোবাল ভ্যাকসিনেশন প্রজেক্ট কোভ্যাক্স যখন শুরু হচ্ছে তখন প্রত্যেকটা কোম্পানির মধ্যে প্রত্যেকটা দেশ যা পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট করেছিল সেখানে যদি একটা দেশের তুমি অ্যালোকেশনকে শূন্যতে দেখাতে পারো সেই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। কারণ আমরা রিলাই করেছিলাম, আরে ভাই ও তো আমার দেশের কারখানা, ওকে আমি যখন যা বলবো জো হুজুর করে দিয়ে যাবে। এবার ইউএসএ যখন গভর্নমেন্ট পাল্টালো, যখন ট্রাম্পের পরে বাইডেন এলো এবং কমলা হ্যারিস এলো, তুমি দেখতেই পাচ্ছ যে বাইডেন এবং কমলা হ্যারিস মিলে তাদের একেবারে আনা পয়সা হিসেব করে যা এক্সপোর্ট অর্ডার ছিল সেগুলো তারা নিয়ে নিয়েছে। আমরা অ্যাডভান্সে অর্ডার করিনি। উই আর নট দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডেভেলপার। সুতরাং আমাদের কোনো কমার্শিয়াল বা মরাল রাইট নেই
যে এই সময় আমি গিয়ে বলবো আমাকে দিনে 60 লক্ষ ডোজ দাও, 50 লক্ষ ডোজ দাও, আমার বলার কোনো জায়গা নেই। সুতরাং আমরা পৃথিবীর ফার্মেসি থেকে এখন আমরা ভিক্ষের ঝুলি নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। রাশিয়া আমায় কিছু ইম্পোর্ট করবে এবং এখন যদি আমেরিকা, ইউনাইটেড স্টেটস, তার হাতে প্রয়োজনের 5 গুণ ভ্যাকসিন আছে অ্যাট দ্য মোমেন্ট। USA has vaccinated 70% of population. তার কাছে যা ভ্যাকসিনের স্টক আছে সেটার এন্টায়ার পপুলেশনকে 5.5 ভ্যাকসিনেট করতে পারে। সুতরাং আমাদের শেষ রক্ষা খানিকটা হতে পারে যদি USA আমাদের প্রতি দয়া পরবশ হয়ে কিছু এক্সট্রা স্টক কোভিশিল্ডের আমাদের তারা ফেরত দেয়। ভ্যাকসিনের দাম নিয়েও তৈরি হচ্ছে বিতর্ক। এক ভ্যাকসিন কিন্তু দাম এক এক রকম। কেন্দ্র কিনবে এক দামে, রাজ্য সরকারগুলি আবার তার চেয়ে বেশি দামে। এ নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের কাছে সুপ্রিম কোর্ট জানতে চাইল করোনা ভ্যাকসিন কেন্দ্র ও রাজ্য আলাদা দামে পাবে কেন। সম্প্রতি কোভিশিল্ডের প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট ঘোষণা করে কেন্দ্রীয় সরকারকে তারা ভ্যাকসিনের প্রতিটি ডোজ 150 টাকা দামে বিক্রি করবে, কিন্তু রাজ্য সরকারগুলির থেকে সেই ভ্যাকসিনেরই দাম নেবে 400 টাকা, আর বেসরকারি হাসপাতালগুলিকে বেচবে 600 টাকায়। কোভ্যাক্সিন নির্মাতা ভারত বায়োটেকও জানিয়েছে তারা ভ্যাকসিনের একটি ডোজ 150 টাকায় কেন্দ্র সরকারকে বিক্রি করবে। রাজ্য সরকারগুলির কাছ থেকে প্রতি ডোজের দাম তারা নেবে 600 টাকা। বেসরকারি হাসপাতালগুলিকে কিনতে হলে প্রতি ডোজের জন্য দিতে হবে 1200 টাকা। এক ভ্যাকসিনের এই বিভিন্ন দাম নিয়ে সরব হয় বিরোধী দলগুলি। কেন রাজ্য সরকারগুলিকে বেশি দামে ভ্যাকসিন কিনতে হবে সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দেন সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মোদী সরকারকে আক্রমণ করে কংগ্রেস সভানেত্রী টুইটারে বলেন, বিশ্বের অন্য কোনো দেশে এরকম অসংবেদনশীল এবং বিভেদমূলক ভ্যাকসিন নীতি নেই। আমাদের এক দেশ, ভ্যাকসিনের 5 রকমের দাম। ভ্যাকসিন নিয়ে এই চরম লাভের খেলা চোখের সামনে দেখেও কিভাবে চুপ করে রয়েছে মোদী সরকার। একই নারা একই নাম, জয় শ্রীরাম ধ্বনি যারা দিয়েছিলেন তাদের কাছে আমার জিজ্ঞাস্য, সেই বিজেপির নেতাকর্মী একই নারা একই নাম যারা বলেন তাদের কাছে একই ভ্যাকসিন আর দাম, মানে এটা তো আশা করা যায় না। এই উত্তরটা বিজেপি নেতৃত্ব কি দেবেন? দ্বিতীয়ত তো বানিয়া সরকারটা তো বানিয়া সরকার, 1। 2 হচ্ছে যে দলটাও বানিয়া দল। 3 হচ্ছে আমাদের এদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে বলে গেছেন অদ্ভুত একটা ব্যাপার যে হামে বিশ্বাস কিজিয়ে হাম বানিয়া হয়। তো বানিয়ারা যে ব্যবসা করবে এটা নতুন কিছু নয়। একদিকে ডিমান্ড সাইডটা বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে সাপ্লাই সাইডটা চোখ করে দিয়েছে। প্রথম কথা হচ্ছে বাজেটে সরকার যে টাকা রেখেছিল ভ্যাকসিনের জন্য সেই টাকা দিয়ে কেন অ্যাডভান্স পেমেন্ট করে দেয়নি? অন্যান্য দেশ ইম্পোর্ট করেছে, স্টক পাইল করেছে, আমাদের দেশ কেন করেনি? দ্বিতীয়ত দামটা সরকার ঠিক করে দিচ্ছে এবং ভ্যাকসিন সিরাম কোম্পানি তো বলছে যে আমরা সিরাম ইনস্টিটিউটে আমরা ভারত সরকারের সঙ্গে কথা বলে নিয়েছি। তাহলে 150, 400, 600 এরকম করে আলাদা দাম হয় নাকি? দাম হবে কেন ভ্যাকসিনের? ভ্যাকসিনের দাম প্রসঙ্গে মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আমরা ভ্যাকসিনের ভিন্ন ধরনের দাম দেখছি। এই মহামারী পরিস্থিতিতে ড্রাগ কন্ট্রোল অ্যাক্ট এবং পেশেন্ট অ্যাক্ট প্রয়োগ করে আপনারা দাম নিয়ন্ত্রণ করতেই পারেন, সেটা নিয়ে আপনারা কি করছেন? এইভাবে বিশেষ পরিস্থিতিতে যখন বিশ্বের প্রায় 10 থেকে 12টা কোম্পানি রান করছে নিজেদের মধ্যে, সেখানে অনেক আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা আছে, কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস আছে। সমস্ত কিছু একটা রাষ্ট্র পুরো নিজের মতো করে নিজের আইন দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে না। এই নিয়ে শুক্রবারের মধ্যে কেন্দ্রকে বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই প্রেক্ষাপটে 1 মে থেকে 18 বছরের ঊর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এবার বেসরকারি হাসপাতালগুলিকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অ্যাডভাইজারি জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের গাইডলাইনে বলা হয়েছে 1 মে থেকে বেসরকারি হাসপাতালগুলিকে উৎপাদনকারী সংস্থার থেকে সরাসরি ভ্যাকসিন কিনে নিতে হবে। তার আগে 30 এপ্রিল টিকাকরণ শেষ হয়ে যাবার পর রাজ্য সরকারের দেওয়া উদ্বৃত্ত ভ্যাকসিন ফিরিয়ে দিতে হবে। এর জেরে ভ্যাকসিনেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে তার নোটিশ দিয়ে সাধারণ মানুষকে জানানোর নির্দেশও দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বর্তমানে করোনা যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে তাতে এই ধরনের অ্যাডভাইজারি একদমই যথাযথ নয় বলে মত চিকিৎসকদের। প্রাইভেট হেলথ কেয়ারের প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে, তার উপর যদি তাদের উপর এই সমস্ত কাজগুলো চাপানো হয় যে স্টক আনো, স্টক ফেরত দাও, নতুন ইনভেন্ট করো, বন্ধ করে দাও, না থাকলে নোটিশ দাও, এগুলো কি হচ্ছে? এগুলো তো মানে এটা দেখাচ্ছে যে যারা এই সার্কুলার গুলো করছেন, যারা এই পলিসি গুলো দিচ্ছেন, তাদের কোনো সম্যক অভিজ্ঞতা নেই মাটিতে দাঁড়িয়ে কাজ করার।
সোমবার রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে ভ্যাকসিনেশন নিয়ে বৈঠকে বসেন স্বাস্থ্য ভবনের কর্তারা। তারপরেই ভ্যাকসিনেশনের জন্য গাইডলাইন প্রকাশ করে স্বাস্থ্য দপ্তর। তাহলে এখন থেকে বেসরকারি হাসপাতালে কিভাবে টিকা নেওয়া যাবে? স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন বলছে এখন থেকে বেসরকারি হাসপাতালে গেলেই আর ভ্যাকসিন মিলবে না। ভ্যাকসিন নিতে গেলে আগে থেকে কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। বুধবার থেকে কোউইন অ্যাপে পয়লা মের জন্য নাম নথিভুক্ত করা যাবে। কিন্তু ইতিমধ্যেই যারা বেসরকারি হাসপাতালে প্রথম ডোজ নিয়েছেন তারা কি আগের দাম অর্থাৎ 250 টাকাতেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাবেন? এই নিয়ে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে বেসরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে হলে তার আগের দামে মিলবে না। বিনামূল্যে ভ্যাকসিন পেতে হলে যেতে হবে সরকারি হাসপাতালে। পাশাপাশি বেসরকারি উৎপাদন সংস্থা থেকে সরাসরি ভ্যাকসিন কেনার জন্য সত্বর যোগাযোগ করার জন্য বেসরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছে। যদিও বেসরকারি হাসপাতালগুলি এই নিয়ে সরকারি সাহায্য চেয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দিচ্ছে বলে সূত্রের খবর। ভ্যাকসিন সরাসরি উৎপাদনকারী সংস্থার থেকে কিনে নিলেও সমস্যা দেখা দিয়েছে সিরিঞ্জ নিয়ে। চিকিৎসকরা জানিয়েছেন করোনার ভ্যাকসিন দিতে বিশেষ ধরনের সিরিঞ্জ লাগে। চিকিৎসকদের দাবি বর্তমানে সেই সিরিঞ্জ প্রস্তুতকারী সংস্থা খোলা বাজারে নয়, সরকারকেই তা বিক্রি করছে। রাজ্যের ভ্যাকসিন গাইডলাইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বেসরকারি হাসপাতালগুলির। নির্দেশিকাটা আমিও দেখেছি, নির্দেশিকাটা খুব একটা আমার কাছে স্পষ্ট হয়নি, আর একটু স্পষ্ট হয়তো হলে ভালো হতো। বেসরকারি হাসপাতালগুলোতে হয়তো পয়লা মে থেকে আমরা শুরু করতে পারবো না, কারণ হয়তো সাপ্লাইয়ের ব্যাপারটা একটু সমস্যা হবে। ধোঁয়াশা থেকেই গেছে, কারণ এই যে ফেজ 3 ভ্যাকসিনটা স্টার্ট হয়েছে, ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যেটা ফেজ 3 যেটা 18 to 45, এইটা নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেছে। কারণ অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নোটিফিকেশন আপ টু 30th এই সিস্টেমটা চলবে, যেটা এক্সিস্টিং সিস্টেম চলছে। 1 মে থেকে এটা মানে মার্কেটে অ্যাভেলেবেল হবে, অর্থাৎ প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটিস যারা রয়েছে তাদেরকে ডাইরেক্টলি আপনার ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রকিওর করতে হবে। এটা নিয়ে একটা কিভাবে করা হবে, কি নিয়ম কানুন এখনো পর্যন্ত সেটা সেটেল হয়নি। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই গাইডলাইনের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। 60 দিন আগে যদি এভাবেই মানুষকে সচেতন করবার চেষ্টা হতো, তাহলে আজকে এই যে অব্যবস্থা তৈরি হয়েছে এটা সামনে পড়তো না। আজকে যখন সমস্ত কিছু শেষে আমরা একটা প্রাকৃতিক বিপর্যয়ের কাছে কার্যত পরাজিত হয়ে পড়েছি, তখন দাঁড়িয়ে আইবাসের জন্য, তাও আজকে শেষ বেলায় আজকে কথা বলছেন। যদিও রাজ্যের গাইডলাইনে আপত্তিকর কিছু দেখছে না তৃণমূল। রাজ্য সরকার সঠিকভাবেই বলেছেন, এই বিষয়টাকে কিন্তু সকলেই অত্যন্ত সহানুভূতির সঙ্গে এগুলো দেখা উচিত। সরকারি বেসরকারি সমস্ত হাসপাতাল বা নার্সিংহোম যেগুলো রয়েছে, যারা এই ভ্যাকসিনেশনের ব্যাপারগুলো দেখবে। কোনো বেসরকারি হাসপাতাল ভ্যাকসিনেশন করতে চাইলে তাকে কোউইন অ্যাপে তাদের কি টিকা রয়েছে, কত পরিমাণে রয়েছে, কি দাম নেওয়া হচ্ছে, সেই সব তথ্য বিস্তারিতভাবে জানানোর নির্দেশও দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে বিভিন্ন জায়গায় কোভিড ভ্যাকসিনের আকালের অভিযোগ। কোথাও সকাল থেকেই ভ্যাকসিনের জন্য লম্বা লাইন, কিন্তু ভ্যাকসিন মিলছে না। কোথাও ভোটের জন্য ভ্যাকসিন সেন্টারেই পড়েছে তালা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে যখন ভ্যাকসিনেশনকেই প্রধান ঢাল করতে চাইছে কেন্দ্রীয় সরকার, তখন ভ্যাকসিন পেতেই চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। 29 এপ্রিল ভোট রয়েছে উত্তর কলকাতায়, কিন্তু অনেক ভ্যাকসিনেশন সেন্টারেই এখন ভোটের বুথ করা হয়েছে, যার জেরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভ্যাকসিন দেওয়া বন্ধ থাকবে বলে নোটিশ পড়ে গিয়েছে। কলকাতা পুরসভার 3 নম্বর বড়র অধীন 9টি ভ্যাকসিন সেন্টার রয়েছে, কিন্তু ভোটের কারণে তার মধ্যে 7টিই বন্ধ। যেমন কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের এই ভ্যাকসিনেশন সেন্টার। 14 নম্বর ওয়ার্ডের টিকাকরণ কেন্দ্র, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তালা পড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে এখানে তালা দিয়ে দেওয়া হচ্ছে। এই 14 নম্বর ওয়ার্ডের যে টিকাকরণ কেন্দ্র, সেখানে তালা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে স্পষ্ট যেটা লেখা রয়েছে যে ভ্যাকসিনেশন ক্লোজড ফ্রম 27/4/2021 থেকে 29/4/2021 অন অ্যাকাউন্ট অফ পোলিং বুথ পারপাসেস। ডেলি 200 করে আমরা ভ্যাকসিন দিতাম। মানুষ বারবার ফোন করছে, ও ভোলাদা কবে আমরা ভ্যাকসিন কি পাবো না, আমাদের এলাকায় এরকম কিছু লোকের কোভিড হচ্ছে, তাহলে আমরা কোথায় যাব? অনেকেই আছেন যারা এদিন ভ্যাকসিন নিতে আসছেন, কিন্তু তারা ভ্যাকসিন পাচ্ছেন না। তার কারণ 3 দিন এই টিকাকরণ কেন্দ্র নির্বাচনের জন্য বন্ধ থাকছে। এইটা খুব সমস্যার মধ্যে। বহু বয়স্ক মানুষরাই তো ম্যাক্সিমাম দৌড়াচ্ছে, সব আসছে, যাদেরকে এই ভ্যাকসিনেশনটা খুব প্রয়োজন। যেভাবেই হোক আজকে হলো না, কারণ অন্য জায়গায় যে আমরা একটা সেট আপ করবো তার উপায় নেই, কারণ এর জন্য একটা কম্পিউটার লাগে, আপনার ইন্টারনেটের কানেকশন লাগে,
তাই স্বাভাবিকভাবেই এই 11th আওয়ারে এইরকমভাবে করা কোনোভাবেই সম্ভব হয়নি। বাগবাজারে রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই সেন্ট্রাল মেডিসিন স্টোর। এখান থেকে রাজ্যের সব জায়গায় ভ্যাকসিন পাঠানো হয়, কিন্তু এখানেও রয়েছে ভোটের বুথ। সেদিনকে একটা গ্যাদারিং হবে, এবার আমরাও থাকবো। এবার যেটা ভয়, যে যদি কোনো সংক্রামক যদি কেউ থাকে সেখান থেকে আমরা সংক্রমিত হতে পারি, এটা একটা ভয়। এবারে ধরুন ফোর্স থাকবে, তারা আমাদের হয়তো বাধা দিতে পারে যে এদিকে এসো না। ধরুন এপাশে দেখলেন আপনারা ফ্রিজ রয়েছে, যদি ফ্রিজগুলো বার করতে আমরা পারবো না। কলকাতার মেডিকেল কলেজগুলির ছবিটা আবার অন্যরকম। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেল ভ্যাকসিন নেওয়ার জন্য লম্বা লাইন। কোনো সামাজিক দূরত্ব বিধির বালাই নেই। কেউ এসেছেন দত্তপুকুর থেকে, তো কেউ জয়নগর থেকে। এই ছবি এনআরএস এর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই প্রশাসনিক ভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি। লম্বা লাইন। এই লাইন অন্য কোনো কারণে নয়, করোনার জন্য যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই ভ্যাকসিনের জন্য। সকাল 8টা থেকে এসে দাঁড়িয়ে আছি, আর দাঁড়াতে পারি বাবা, মাথা ঘুরে তো পড়ে যেতেও পারি। আমরা কি মানুষ না আমরা জানোয়ার? এটা কি কোভিড সিচুয়েশন? দেখুন।